ঘন কালো জঙ্গলের মধ্য থেকে মাঝরাতে পাগলের মতন হন্তদন্ত হয়ে দৌড়াতে লাগলো তে। জঙ্গল যেন শেষই হচ্ছে না। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ এভাবেই পাগলের মতন দৌড়াতে লাগলো। জঙ্গলে এই কুলো পাচ্ছে না, ওই কুলো পাচ্ছে না। সে কি করবে? যদি সে পিছনে ফিরে তাহলে তার জন্য নরক অপেক্ষা করছে। সে কি করবে জানে না। আদৌ কি সেই জঙ্গল পার হতে পারবে? তার জীবনে কেন নরক আসলো? পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, লাখ লাখ মানুষ আছে, গেল না এরকম নরক। তার মতন এর কাছে কি এরকম নরক আসতে হলো? নরক যতটা ভয়ানক তার থেকে বেশি নরকের রাক্ষস। সে এই নরক আর নরকের রাক্ষস থেকে বাঁচতে চায়। সে জানে না কোথায় যাবে, কোথায় সে আশ্রয় পাবে। আজকে কি মানুষ বেইমানি করলো তাকে আশ্রয় দেওয়ার থেকে? চাঁদও বেইমানি করলো। চাঁদ এর আবসা আবসা আলো জঙ্গল পেরিয়ে, জঙ্গলের পাতালতা থেকে হালকা হালকা আলো আসছে, তাও বোঝা যাচ্ছে না। শুধু আবসা আবসা সব ছায়া বোঝা যাচ্ছে। ওই অন্ধকারের মধ্য দিয়েই তে দৌড়াতে লাগলো। কারণ সে জানে সে পিছনে ফিরার সময় নেই তার, সে ফিরতে পারবে না। তে কী করবে বুঝতে পারছে না। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ তে কোনো রকম দৌড়াদৌড়ি করলে জঙ্গল পাড়ি দিয়ে সে রাস্তায় উঠলো। কিন্তু রাস্তায় উঠে তার এক ঘটল বিপত্তি। শহরের রাস্তা তো ইট বালু দিয়ে ঢালাই করা রাস্তা, সেখানে মানুষ যাতায়াত করতে পারে, গাড়ি ঘোড়া রাস্তা। আর এখানে এই রাস্তা দেখে মনে হচ্ছে না কোনো মানুষ যেতে হবে। যেমনি হোক তে এই রাস্তা থেকে হবে, তার কোনো উপায় নেই, তার কোনো সুযোগও নেই। সে যে দ্বিতীয়বার অন্য কোনো রাস্তা খুঁজবে এরকম, তার এই পাথরের রাস্তা দিয়ে যেতে হবে। হ্যাঁ, কষ্ট হবে, তারপরেও এই নরক থেকে তো ভালো। এই নরক তাকে যতটা কষ্ট দিয়েছে, এই কষ্টটা তার থেকে ক্ষুদ্রতম। কিছু চিন্তাভাবনা না করে তে এদিক ওদিক না থেকে, সময় নষ্ট না করে এই পাথরের উপরই দৌড় লাগালো। পাথরের ছোট ছোট কণার কারণে তের পা ক্ষতবিক্ষত হয়ে গেল। পুরো রাস্তায় তের রক্ত পায়ের ছাপ বসে গেল, যেন রাস্তাগুলো তা জানান দিয়ে দিচ্ছে যে তে এখানে আছে। সবাই আজকে বেইমান করলো। আর এই ভয়ঙ্কর রাত যেন পারি হচ্ছে না। যদি কাউকে পেত, এই রাস্তাতে মানুষ কিভাবে যাতায়াত করবে? তের কাছে মনে হচ্ছে যেন আজকে এই পৃথিবীটা আর পৃথিবীর মানুষ যেন তার সাথে বেইমানি করছে। সেই জন্যই তো আজকে থেকে আশ্রয় দেওয়ার জন্য, সাহায্য করার জন্য একটা মানুষ নেই, তার পাশে নেই। আজকে যদি আব্বু আম্মু বেঁচে থাকতো, তার পাশে থাকতো, তার কিছু হলে তারা যেন তার জন্য মরিয়া হয়ে যেত। আজকে নেই তার পাশে তার আব্বু আম্মু। তারা হয়তো জানেও না তার মেয়ে কেমন অবস্থায় আছে, জীবন্ত লাশের মতন। সে জানে না আর কতদূর এভাবে তার জীবন চলবে। আজকে যদি মহাপাপ না হতো আত্মহত্যা, তাহলে কবেই বা তে মরে যেত। তার সামনে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে এসেছে যে আগে যে মেয়ে হালকা একটু শির গুঁতো খেলেই অজ্ঞান হয়ে যেত, অনেক ভয় পেয়ে যেত, আজকে সেই মেয়ে আত্মহত্যার কথা ভাবছে। ভাবতেই নিজের কাছে অবাক লাগছে। আব্বু আম্মু একা রেখে চলে গেল। সবাই বেইমান। এই পৃথিবীর মানুষ, এই পৃথিবী পুরো বেইমান। আল্লাহ এত বড় একটা পৃথিবী বানাইছে, ওই জায়গায় কি এমন কোনো জায়গা রাখে নাই যে যেখানে আমি লুকায় থাকতে পারি বা আশ্রয় পাই? এমন কোনো জায়গা নেই আমার জন্য আল্লাহ বানায়নি যে আমি ওই রাক্ষস থেকে আমি বাঁচতে পারি, নরকের রাক্ষস থেকে। বাবা মা যাওয়ার পর থেকে প্রতি রাত্রে বাবা মার কথা মনে পড়তেই গা যেন শিউরে ওঠে। নিজেকে সামলানো বড়ই কঠিন। আর আজকে নিজেকে নিজে সামলাচ্ছি। কীভাবে সামলাবো? আদৌ কি সামলাতে পারবো সেই নরকের রাক্ষস থেকে? বাবা মার পরে আর কেউ ছিল না আপন। যাই একজন পেয়েছি, শেষমেশে সেই নরকের রাক্ষস বের হলো তার জীবনকে শেষ করতে। একটু বিন্দু পরিমাণও ছাড় দেয় না, তাকে নরকে নিয়ে যাওয়া থেকে বিরত থাকতে পারে না। তে কী করবে বুঝতে পারছে না। এসব ভাবতে ভাবতে পাগলের মতন দৌড়াতে লাগলো তের কাছে এই রাতটা আর এই রাস্তাটা, এই পথটা যেন অনেক লম্বা মনে হচ্ছে, বুলবুলের মতন, যা কখনো পার করা যায় না। বা এসব ভাবতে ভাবতে তে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ দৌড়ানোর পর তে দেখতে পেল যে একটু দূরে একটা গাড়ি নিজ আপন গতিতে চলে তার দিকে আসছে। তখন তে একটুনি ভরসা পেল, আজকে হয়তো একটুনি কারো থেকে সাহায্য পাওয়া যায়। যেমন কথা তেমন কাজ।
তে অগ্রসর হতে লাগলো গাড়ির দিকে। গাড়িও তার দিকে আসছে, সে গাড়ির দিকে যাচ্ছে। তে একটা জিনিস খেয়াল করলো যে গাড়িটা পুরো কালো গ্লাস দিয়ে ঢাকা। তে যতই সামনে এগোচ্ছে গাড়ি করলো যে সে গাড়ির কাছে যাচ্ছে না, বরং গাড়ি তাকে তার দিকে আকর্ষণ করছে, তাকে ডাকছে তাকে কাছে আসার জন্য। তে বুঝতে পারছে না। তে একটু গাড়ির কাছাকাছি যেতেই সে বলতে লাগলো, তে উত্তেজিত হয়ে বলতে লাগলো, কেউ কি আছেন? প্লিজ আমায় বাঁচান, প্লিজ আমায় হেল্প করেন, প্লিজ আপনি আমায় হেল্প করেন। অনেকভাবে অনুরোধ করতে লাগলো, কিন্তু গাড়ির ভিতর থাকা মানুষের কোনো বোধগম্যই হলো না, না কোনো আওয়াজ ভেসে আসলো। তে বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। শুধু তের আর্তনাদই চারদিকে যেন ছড়িয়ে যাচ্ছে। আদৌ কি গাড়ির মধ্যে কোনো মানুষ আছে? তের কাছে ভয় লাগছে। এতক্ষণ যাবত তো অনেক দৌড়াদৌড়ি করলো। তে যদি এখানে সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতো দৌড়াতে বা হাঁটতে, তাহলে অবশ্যই ভয় পেত। চারিদিকে শুধু হিংস্র পশু পাখির শব্দ কানে ভেসে আসছে। অবশ্যই তে ভয় পাচ্ছে, কিন্তু তের কাছে মনে হচ্ছে যে যদি তার পিছনে ভাগ আর সামনে যদি রাক্ষসকে দাঁড়ানো হয়, অবশ্যই তে নিজ দ্বিধায় বাঘের মুখে চলে যাবে। তের কাছে মনে হবে যে বাঘের চেয়ে বেশি ভয়ানক ওই রাক্ষস। অনেকক্ষণ যাবৎ গাড়ির মধ্যে থাকা মানুষকে তে ডাকতে লাগলো তাকে সাহায্য করার জন্য, কিন্তু তে কোনো হেলদোল না পেয়ে একটু গাড়ির কাছাকাছি গেল। তে গাড়ির কাছাকাছি যেতেই দেখলো যে তার কাছে এই গাড়িটা অনেক পরিচিত। তে বুঝতে আর বাকি হলো না, সে এলো পাথারেই দৌড় লাগালো। এমনিতেও দীর্ঘ 3 ঘন্টা যাবৎ দৌড়াতে দৌড়াতে তে অবস্থা অনেক নাজেহাল। আর এইভাবে সে পাথরের উপর দৌড়াচ্ছে, তার পা তো একদম নিস্তেজ হয়ে আছে। যেমনি হোক তার এখান থেকে পালাতে হবে। যার থেকে পালাতে চাচ্ছে, সেই যার কাছ থেকে এতক্ষণ যাবৎ তে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, কিন্তু তে পারছে না। উল্টো তে তার কাছেই এসে পৌঁছালো। এরকম কেন হতে হলো? তে অনেক দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তে দেখলো যে একটা ভাঙা গ্যারেজ রয়েছে। দেখে মনে হচ্ছে এখানে মানুষ ভুলবশত আসে না এখানে, আর তে এখানে আসছে। যেমনি হোক তে নিজেকে বাঁচাতে হবে ওই নরকের রাক্ষস থেকে, নাহলে তে কি খুবলে খেয়ে ফেলবে, তার জীবনটা পুরো নষ্ট করে দিয়ে দিবে। এমনি তো দিয়ে দিয়েছে, পুরো জীবনটা নরক বানিয়ে দিয়েছে ওই রাক্ষসটা। তে তাড়াহুড়া করে ওই গ্যারেজের মধ্যে ঢুকে গেল। কোনো একটা চিপায় আস্তে করে বসে ভয় কুকড়াতে লাগলো, আর একটু লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে কেউ আছে কিনা। আর এদিকে দের কানে ভেসে আসছে কোনো তার খটখটে আওয়াজ, যেন ক্রমশ শব্দটা বুঝিয়ে দিচ্ছে যে তে কে নতুন খুঁজছে, এদিক ওদিক ছটফট করছে তাকে না পেয়ে। তে তো এদিকে আরো ভয় কুকড়ে বসে রইল। তার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। সে জানে না এখন তার সাথে কি হতে চলেছে। প্রায় 20 মিনিট যাবৎ তে জুতার আওয়াজে শব্দ শুনল, কিন্তু এখন আর তা শোনা যাচ্ছে না। তে বুঝতে পারছে না ওই রাক্ষসটা কি চলে গেল নাকি এখানে আছে। তে বুঝতে পারছে না সে উকি দিবে নাকি দিবে, বুঝতে পারছে না। তে ভয়ে ভয়ে একটু উকি দিল। তে দেখলো কেউ নেই, না কোনো জুতার আওয়াজ না কিছু, শুধু তে নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজই শোনা যাচ্ছে। তে হালকা হালকা উঠে আশেপাশে ভালো করে দেখতে লাগলো যে ওই রাক্ষসটা আছে কিনা। তে অনেক ভয় পাচ্ছে। ভয়ে ভয়ে তে সামনে দেখলো একটা বেঞ্চ। সে ভাবছে সেখানে বসবে নাকি বসবে না। ভালো করে চারদিকটা এদিক ওদিক চোখ বুলিয়ে দেখতে পেল তে যে রাক্ষসটা নেই। আমার ভয় হচ্ছে, এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। তে যেহেতু তার সামনে পড়েছে আর তার থেকে পালানোর চেষ্টা করেছে, আদৌ কি ছেড়ে দেবে ওই রাক্ষসটা? তে ভয়ে ভয়ে বসতেই হঠাৎ করে প্রিন্সেস আম্মু আব্বু বাঁচাও, সো সরি, তোমাকে বাঁচানোর মতন কেউ নেই, আমি আসছি তোমাকে বাঁচাইতে।
আর না, আমি যাবো না, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন। আমি আব্বু, আব্বু, আম্মু, তোমার তো দেখো না প্রিন্সেস, তুমি এত বড় বিপদে আসছো, বলো বিপদের মধ্যে কি কেউ আসে নিজের ইচ্ছায়? বলো, এখন যেহেতু তুমি বিপদে পড়ছো, তাই আল্লাহ ফেরেশতা হিসেবে আমাকে পাঠাই দিস তোমার কাছে। না, আপনি একটা রাক্ষস, রাক্ষস। না, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন প্লিজ, আমাকে ছেড়ে দেন প্লিজ। সেটা কি হয় বলো? চলো তাড়াতাড়ি বাসে চলো। না, আমি যাবো না, যাবো না। দেখো, তুমি না গুড গার্ল, আমার প্রিন্সেস, তুমি গুড গার্ল, চলো আমার সাথে। না হলে তো তুমি জানো না তোমার এই প্রিন্স কোন সময় রাক্ষস হয়ে গেল। তে আর কী করবে, রীতিমতো ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। যা থেকে এতক্ষণ যাবৎ পালাতে চেষ্টা করছে, পালানোর জন্য, শেষমেশে তার কাছে এসে ধরা পড়ে গেল। কি করবে তে বুঝতে পারছে না। তখন জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, যত দূরেই যাও না পাখি, আমি তো তোমায় নজরেই রাখি। আমি ছেড়ে দেন প্লিজ, ছেড়ে দেন। চলো পাখি, আমার প্রিন্সেস, তোমায় নিয়ে যাবো আমি। না প্লিজ ছেড়ে দেন। জাঙ্কুকের এরকম চোখের চাহনি দেখে তেও রীতিমতো ভয় পেয়ে গেল। জাঙ্কুকের ব্যবহার দেখে তে আরও বেশি ভয় হতে লাগলো, যে এত ভালো ব্যবহার করছে কিসের জন্য। নিশ্চিত তার সামনে অনেক ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। তাই তে কিছু বলল না, জাঙ্কুকের সাথে গাড়িতে উঠে গেল। এ তো রীতিমতন গাড়িতে বসে কাঁপাকাঁপি শুরু করে দিল। জাঙ্কুক অতিরিক্ত রাগের কারণে গাড়ির হ্যান্ডেল এমনভাবে ধরল যে তা ভেঙে হাতে নিয়ে নিবে। না পারছে দেখি কিছু বলতে, না পারছে তার রাগ বের করতে। ফুল স্পিডে গাড়ি চালানো শুরু করলো জাঙ্কুক। জাঙ্কুক ভালো করে জানে যেতে এত স্পিডে গাড়ি চালানোটা ভয় পায় অনেক, তাই সে ইচ্ছে করেই ফুল স্পিডে গাড়ি চালানো শুরু করে দিল। তে তো এমনিতে ভয়ে কাঁপাকাঁপি শুরু করেছে, আবার জাঙ্কুকের এত অতিরিক্ত রাগ মাত্রায় বেড়ে যাচ্ছে। তে বুঝতে পারছে যে সে অনেক ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। একটুতে একটু ভুল হলেই সাথে সাথে তাদের দুজনের কার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। না পারছে তে কিছু বলতে, কারণ জানে তে এখন যা বলবে মুখ থেকে সব উল্টো পাল্টো বের হবে। এমনিতেও সে রেগে আছে। তে বুঝতে পারে না জাঙ্কুক ভাই কেন এরকম করে। সে তো ভালো ছিল, তাহলে তার সাথে এরকম রাক্ষসের মতন আচরণ কেন করে, তাকে মারধর করে। আজও মনে হয় তার বিপরীত হবে না। বাসায় নিয়ে নিশ্চিত তাকে শিকল দিয়ে বেঁধে রাখবে বেসমেন্টে, না হলে বাথরুমে অন্ধকারে তাকে বন্দি করে রাখবে। তে প্রচণ্ড পরিমাণে ভয় পায় অন্ধকারে। তে বুঝতে পারছে না বাসায় গেলে তার সাথে কী হতে চলছে। আর এদিকে জাঙ্কুক তার গাড়ির স্পিড আরও 2 গুণ বাড়িয়ে দিল। তে ভয়ে চিৎকার করতে লাগলো, প্লিজ আস্তে চালান গাড়ি, আমার অনেক ভয় করছে, প্লিজ আর আস্তে চালান গাড়ি, আমার অনেক ভয় করছে। কিন্তু তের কথা কেই বা শোনে, তার মন মতন সে গাড়ি চালছে ফুল স্পিডে। তে তো অনেক ভয়ে জাঙ্কুকের শার্ট খামচে ধরে রাখছে। জাঙ্কুক এরপরেও গাড়ির স্পিড কমালো না, সে তার মতোই করে গাড়ি চালিয়ে বাসায় পৌঁছালো। গাড়ি থামতেই তে যেন প্রশান্তির নিঃশ্বাস ছাড়লো, যেন সে বেঁচে গেল আজকের জন্য। গাড়ি থামতেই জাঙ্কুক গাড়ি থেকে বের হয়ে তের সাইডের গাড়ি দরজাটা খুলে দিল যাতে তে বের হয়। তে গাড়ি থেকে বের হতেই সে বাড়িটার দিকে তাকিয়ে আনমনে বলতে লাগলো, না চাইতে না চাইতে আবার এই দোজখের মধ্যে আমার আসতে হলো। আমি জানি না আমি কবেই বা মরব। আব্বু আম্মু আমায় কেন নিয়ে গেল না তোমাদের সাথে করে? আমি যদি মরে যেতাম। তখনই তের চোখ থেকে এক ফোঁটা পানি পড়তেই জাঙ্কুক আলতো হাতে চোখের পানি মুছে দিল। প্রিন্সেস, ওয়েলকাম টু দ্য মাই হোম। একথা শুনতেই যেন তের মধ্যে আরও একবার ভয়ে গা শিউরে উঠল। তে কী করবে বুঝতে পারছে না। সে একভাবেই দাঁড়িয়ে রইল, না ইচ্ছে করছে এই বাড়িটার মধ্যে ঢুকতে, আর না পারছে ছুটে দূরে চলে যেতে। পাথরের মতন একই জায়গায় দাঁড়িয়ে রইল তে। জাঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে বলতে লাগলো, আসো প্রিন্সেস, তোমার বাড়িতে, তোমার প্রাসাদে।
তে তো হাতের ব্যথায় কুকড়ে উঠল, কিন্তু তার তো এদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। তেকে এক প্রকার টানতে টানতে তার বাড়িতে নিয়ে আসলো। তে বাড়ির ভিতর গিয়ে বাড়িটাকে আরেকবার এক নজর দেখলো আর ভাবতে লাগলো এটা নাকি তার জন্য প্রাসাদ। এটা তো একটা দোজকখানা থেকে তার কাছে কম মনে হচ্ছে না। জেলখানার মধ্যেও মনে হয় এরকম তাকে শাস্তি দেওয়া হতো না যেভাবে এখানে দেওয়া হচ্ছে। সে কি পাপ করলো? সে তো কারো কোনো ক্ষতি করেনি বা কারোর ব্যাপারে খারাপ কিছু ভাবেওনি যে এত বড় শাস্তি পেতে হচ্ছে। তে জানে না। কি ভাবছো প্রিন্সেস? যাও ফ্রেশ হও, ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তেও কিছু বললো না, ফ্রেশ হতে চলে গেল। তেই ফ্রেশ হয়ে দেখলো যে ডাইনিং টেবিলে জাংকুক তার জন্য অপেক্ষা করছে। তেও কিছু বললো না, সেখানে গিয়ে বসে পড়লো। তে বসতেই জাংকুক সাথে সাথে প্লেটটা নিয়ে তের মুখের সামনে খাবার ধরলো। জানে তে কিছু বললেই আর রেগে যাবে, অতিরিক্ত রেগে গেলে কি করবে তে নিজেও জানে না। তাই সে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতন জাংকুকের হাতে খেতে লাগলো। খাওয়া শেষে জাংকুক প্লেটটা নিয়ে রান্না করে বেসিনে চলে গেল। সুন্দর করে প্লেট ধুয়ে আবার ডাইনিং টেবিলে ফিরে আসলো। তে অনুভব করতে পারছে যে এত ভালো ব্যবহার, নিশ্চিত তার সাথে ভয়ানক কিছু ঘটবে। এমনিতেই জাংকুক কোনো রকম নিজের রাগ কন্ট্রোল করে আছে, তার পায়ের রোগ মাথায় উঠে আছে, কোনো রকমভাবে এরকম ব্যবহার করছে তের সাথে। তের জায়গায় যদি অন্য কোনো মেয়ে এরকম দুঃসাহস করত, তার কথার অমান্য করত, তাহলে সে এক কোপে তার গলা ফেলে দিত। কিন্তু সে নিজেও জানে না এই মেয়েটার প্রতি সে এত অবসেসড কিসের জন্য। তার জন্য ভালোবাসা নাকি সে বুঝতে পারে না, কিন্তু এই মেয়েটাকে তাকে এরকমভাবে রাখতে অনেক ভালো লাগে। যেন মনে হয় কেউ যেন তাকে কেড়ে নিবে। সে তার প্রিন্সেসকে কাউকে দেখতে দিবে না। যদি কেউ নজর লাগিয়ে দেয় বা কেউ নিয়ে নেয় তার কাছ থেকে। রান্নাঘর থেকে ফিরে আসতেই বোকাতে এমনিতেই জাংকুকের রাগ অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। টেবিল থেকে উঠে ফেললো, জাংকুক ভাই আপনি আজকে খাবার খান নাই? এই কথা শুনতেই জাংকুকের রাগের ব্যালেন্স হারাতে লাগলো। সে কোনো রকমভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে তার হাত ধুয়ে তোয়ালি দিয়ে মুছতে মুছতে তের দিকে আসলো। বোকাতে এখনও বুঝতে পারলো না সে কি বোকার মিটা করে ফেলেছে, কারণ এর আগেও জাংকুক বলে দিয়েছে যে তাকে ভাই বলতে না। সে কি তার মায়ের পেটের ভাই? কেন তে বলবে তাকে ভাই? শুধু জাংকুক বলে ডাকবে। এতক্ষণ যাবৎ জাংকুক অনেক চেষ্টা করেছে তার নিজের রাগকে কন্ট্রোল করার জন্য, এখন আর পারছে না। সে থেকে পাজা কোলে করে সুইমিং পুল এরিয়াতে চলে গেল। তে তো রীতিমতো ভয় পাচ্ছে আর তার কোলে ছটপট ছটপট করতে লাগলো আর আর্তনাদ করতে লাগলো যেন তাকে ছেড়ে দেয়। সে আর কোনোদিন এরকম করবে না, এরকম দুঃসাহস দেখাবে না, তার কথা মতো চলবে। কে কার কথা শুনে? জাংকুক থেকে সুইমিং পুল এরিয়াতে নিয়ে সাথে সাথে তাকে ফিক্কা মেরে সুইমিং পুলে ফেলে দিল। বল আর যাবি বল, আমার কথা অমান্য হবি, অবাধ্য হবি, বল আমাকে। ভাইয়া প্লিজ ছাইরা দেন, আমার ছাইরা দেন, প্লিজ ভাইয়া আমার ছাইরা দেন, আমি এরকম করতাম। আবার বললি তোর ভাইয়া? আমি তোর কি মার পেটের ভাই রে? হ্যাঁ, আমি তোর মার পেটের ভাই, তুই কি জানাস না? হ্যাঁ, আমি তোর মুখে এই ভাষা শুনতে চাই না। আপনি আমার ভাই তো লাগে না, তাহলে কি বলুন? আপনি এরকম করেন কেন? আপনি জানেন আমি আপনার বোন, আপনার চাস্তো বোন, আমাদের বাপ মা একই। চুপ থাক, তোর বাপ আলাদা, আমার মা আলাদা, তারা বিয়ে করছে, তুই তো আমার মার পেটের বোন না। তারপরেও প্লিজ, আমি জানি আপনি আমার পছন্দ করেন না, আপনি কি চান বলেন? আমার ছেড়ে দেন প্লিজ ভাইয়া, প্লিজ ছেড়ে দেন আমায়। চুপ, একটা কথাও বলবি না। এভাবে জাংকুক থেকে সুইমিং পুল এরিয়াতে অনেক খারাপভাবে টর্চার করতে লাগলো। প্লিজ ছেড়ে দেন, আমি আপনার কি ক্ষতি করছি? প্লিজ ছেড়ে দেন। কিছু সময়ের জন্য তের যেন মনে হচ্ছে এখনই যেন তার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে। এত কষ্টদায়ক কেন এই জায়গা আর এই মানুষ? রাক্ষস, শুধুই কি তে তার নাম রাক্ষস দিয়েছে? রাক্ষস থেকে ভয়ানক
এই লোকটা কি চায় তিনি নিজেও জানেন। জাঙ্কুক এখান থেকে তাড়াতাড়ি করে উঠে গেল। সে জানে নিশ্চিত আর 2 মিনিট কি 2 সেকেন্ড যদি এখানে থাকে তার মাথা আরও বেশি গরম হয়ে যাবে। সে অজান্তেই না জানে ওকে মেরে ফেলে, তাই সে তাড়াহুড়া করে এখান থেকে চলে যায়। আর এভাবেই সুইমিং পুলে পড়ে এলো, কোনো রকম নিজের যান বাঁচালো। সেখান থেকে উঠে সে হাঁপাতে লাগলো। কেন তোমরা চলে গেলে আম্মু আব্বু? না হলে তো আজকে তোমাদের কাছে থাকলে ভাইয়ের সাথে আর দেখা হতো না আমার। উনি থাকতো অন্য দেশে, আমি তোমাদের সাথে থাকতাম। তোমরা যাওয়ার পর উনি আমার সাথে এরকম করছে। আম্মু আব্বু তোমাদেরকে অনেক মিস করি। আরেমের একমাত্র কন্যা কিম তাইয়ং তে। আরেম তার মেয়েকে অনেক ভালোবাসে। তে যখন 7 বছর বয়স ছিল তখন তার মা হঠাৎই একটা ক্যান্সারে মারা যায়। তখন তে অনেক একা হয়ে যাচ্ছিল। আরেমের অনেক বিজনেসের কারণে এখানে যেতে হয়, তের ততটা খেয়াল রাখতে পারে না। তাই আরেম 2 বছর পর আরেম ভাবলো তেকে তো এভাবে কোনো সার্ভেন্টের কাছে রাখতে দেওয়া যাবে না, তাহলে কি আর করবে। তের খেয়াল রাখার জন্য আরেম একটা দ্বিতীয় বিয়ে করে আরেম তের মা হিসেবে জিনকে নিয়ে আসে। জিন তেকে প্রথমে মা নেই ভেবে অনেক কষ্ট পায়। সে ভেবে নিয়েছে যে তেকে তার মেয়ের মতনই ভালোবাসবে। অন্যান্য সৎ মারা যা করে তে যে তার সৎ মেয়ে তা বুঝতেই দিবে না, নিজের মেয়ের মতন বড় করবে। তখন জাংকুক ছিল জিনের একমাত্র ছেলে। তখন জাংকুকের বয়স 11 কি 12 বছর ছিল। জিন চাইছিল যে তারা একসাথে থাকলে তাদের ভাই বোনের সাথে ভালো একটা মিল হবে বা কথাবার্তা বলবে। কিন্তু জাংকুক হচ্ছে একটু এক ঘোড়া টাইপের, সে কারোর সাথে কথা বলতে চায় না। আর দেখে তো সে সহ্যই করতে পারে না, তার কাছে যাবে কি। তাই সে চাচ্ছিল যে তার নানুর বাসায় থাকার জন্য। তাই জিনও বেশি জোরাজোরি করলো না, সে জানে তার ছেলে কেমন। কিছুদিন পরে বা ঠিক হয়ে যাবে যদি আটুনি বড় হয় বা দেখবে। অনেক চেষ্টা করতো জিন জাংকুককে তাদের বাসায় আনার জন্য, কিন্তু জাংকুক তার নানুর বাড়িতেই থাকে, সেখানেই পড়ালেখা করে। আস্তে আস্তে তেও বড় হয়, জাংকুকও বড় হয়। তে জাংকুককে তখন চিনত না, শুধু তার আম্মুর থেকে তার কথাই শুনতো। জিন থেকে অনেক আদর যত্ন করে বড় করে। তে হচ্ছে একজন ইনোসেন্ট ও একটু ভীতু টাইপের মেয়ে। সে একটু কিছুতেই ভয় পেয়ে যায়। জিন ওই ব্যাপারটা জানে, কিন্তু সে দেখি যেসব বিষয়ে ভয় পায় তার থেকে দূরে রাখে। তার ফ্রেন্ড থাকতো কিন্তু তাদের সাথে কমই মিশতো, বেশিরভাগই জিনের সাথে থাকতো। আরেমের কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে, কারণ তার জায়গায় যদি অন্যান্য সৎ মারা থাকতো তাহলে অবশ্যই তার সাথে খারাপ বিহেভিয়ার করতো। কিন্তু দেখে নিজের সন্তানের মতন আদর করে লালন পালন করে বড় করছে জিন। আরেমের কাছে এই ব্যাপারটা অনেক ভালো লাগে। কিন্তু সৎ বাবা তো সৎ বাবাই হয় একটু টাইপের। কিন্তু আরেম চাইতো যে জাংকুক যাতে তার সাথে কথা বলে, যদি হোক তার এখন বাবা তো হয়, কিন্তু জাংকুক কথা বলতো না আরেমের সাথে। এভাবেই কিছুদিন যায়, আস্তে আস্তে তে বড় হয়, পড়ালেখা করে কলেজে ভর্তি হয়। জাংকুক এর পড়ালেখা শেষ হয়ে যায়। তারপরেও জাংকুক এখানে আসতো না, শুধু একবার এসেছিল তার মার অসুস্থতার কথা শুনে। তের সাথে দেখা করেনি, কোনো সময় তের সাথে তার দেখাই হয়নি। পড়ালেখা শেষ হতেই জাংকুক চলে যায় বিদেশে তার একটা বিজনেসের জন্য, আর পাশাপাশি বিদেশে পড়ালেখা করবে সে। তার জন্য জিনও কিছু বলেনি আর এমও কিছু বলেনি, ছেলে তার নিজের ক্যারিয়ার করছে এতটুকুই। আর এদিকে তে একটু ইনোসেন্ট আর ভীতু টাইপের দিকে আরেম আর জিন একটু চিন্তিত হলো তার ব্যাপারে। এত ইনোসেন্ট হলে হয়, কিন্তু তারা ভাবছিল আস্তে আস্তে বড় হলে তে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু না, এর কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না। যেইটুনি কিছু হলেই সে কান্নাকাটি, অনেক ভয় পায়, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আর মাঝে মধ্যে লো প্রেশার হয়ে সে অজ্ঞান হয়ে যায়। তাদের একটু চিন্তা হয় কি হবে পরবর্তীতে। এভাবেই কিছুদিন যায়, তেও পড়ালেখা করতে থাকে, হাসি খুশিভাবেই আরেম আর জিনের সাথে থাকতে লাগলো। হঠাৎ তে যখন 17 বছর পূর্ণ হবে, জন্মদিনের দিন আরেম আর জিন থেকে সারপ্রাইজ দিতে গিয়ে একটা কার অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয়ে যায়।
তারা মারা যায়। তে তো অনেক কান্নাকাটি করে। অতিরিক্ত কান্নাকাটির ফলে তে কয়েকবার অজ্ঞান হয়ে গিয়েছিল। আরএমের অ্যাসিস্ট্যান্ট যে হোক তাকে অনেক সামলানোর চেষ্টা করেছে, কিন্তু সে পারল না, ব্যর্থ হয়েছে।